চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি গীতিকার ও সাংবাদিক এনআই বুলবুলের কাছে। যেমনটি বলছিলাম আসলে যে গীতিকার হয়ে ওঠা ব্যাপারটা অনেক একটা স্লো প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়, যে অনেক লেখাপড়া জানতে হয় বা বোধ অনুভূতির ব্যাপারগুলো অনেক বেশি পরিপক্ক হতে হয়। তো আপনার ক্ষেত্রে আসলে কিরকম বিষয়টা? ক্রিয়েটিভ বিষয়গুলো সবসময় ভিতর থেকে আসতে হয়, এটা কখনো জোর করে হয় না। তো যদি কারো ভিতরে যদি ভিতর থেকে যদি কিছু আসে তখনই এই জিনিসটাকে প্রকাশ করা যায়। ছোটবেলা থেকেই মানে গান লেখার একটা ইচ্ছে ছিল বা নিজেকে প্রকাশ করার একটা ইচ্ছে ছিল, ঠিক সেরকমভাবে নিজেকে গড়ে ওঠা বা বিভিন্ন শিল্পীর গান শোনা, বিভিন্ন গীতিকারের গান দেখা শোনা, এভাবে গানের সাথে জড়িত হওয়া। শব্দ প্রকাশ করবার জন্য কিন্তু আসলে শব্দ নিয়ে লেখাপড়া করতে হয়, কবিতা বা যে কোনো বই পড়তে হয়। তো বই পড়বার প্রতি কি আপনার আগ্রহ আছে বা পড়া হয়? কিছু জানতে হলে অবশ্যই পড়তে হবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু গানের মানুষ, গান শোনাটাই বা গানের যারা গানের সাথে জড়িত তাদের সম্পর্কে জানা, তাদের গান জানা বা তারা কী ধরনের গান নিয়ে লেখালেখি, এই বিষয়গুলো অবশ্যই ছোটবেলা থেকে পড়ে আসি, এখনও সুযোগ পাইলে পড়ি, সবসময় পড়ার চেষ্টাই থাকে। বাংলাদেশে অনেক জনপ্রিয় গীতিকার আছে, কাদের কথা আপনি বলতে চাইবেন বা আপনার মনে হয় যে এই ধরনের গীতিকারদের মতন করে যদি কখনো গান লিখতে পারতাম? মানে বিষয়টা সেটা না, আমার পছন্দের বেশ কয়েকজন গীতিকার আছেন, যেমন আমার সর্বাধিক মানে সবথেকে আমি যাকে বেশি পছন্দ করি সেটা তিনি হলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমার ছোটবেলা থেকেই ওনার লেখা সুর, এবং আমার মনে হয় আমাদের 90 দশকে আমরা যারা বেড়ে ওঠা, বাংলা সিনেমার গান মানে আহমেদ ইমতিয়াজ বুলবুল। তো যেহেতু প্রচুর সিনেমা দেখা হতো বা সিনেমার গান শোনা হতো, আহমেদ ইমতিয়াজ বুলবুলের গানের সাথে খুবই মানে জড়িয়ে যাওয়া। আর এর বাহিরে আমাদের সে সময় অডিও অ্যালবামে অনেক বেশ কয়েকজন ভালো গীতিকার আছেন যাদের গানগুলো আমরা শুনি, যেমন লতিফুল ইসলাম শিবলি সে সময় ব্যান্ডের গান লিখতেন, ওনার গান শোনা, কিংবা মারজুক রাসেল, এদিকে কমার্শিয়াল ক্ষেত্রে মিল্টন খন্দকার, ওনাদের গান শুনে। সময়ের সাথে সাথে গান লিখবার ধরন বা লিরিক্সে পরিবর্তন এসেছে তো অনেক, তো সেই জায়গাটাতে আপনি কিভাবে কাজ করেন? আমরা 90-তে যারা গান শুনতাম সে সময়ের গানের প্যাটার্ন আর এখনকার প্যাটার্ন একটু ভিন্ন। এখন একটু কাব্যিক হলেও মানে কথায় অনেক পরিবর্তন। তো সময়টাকে আসলে লেখালেখি সবসময় সেই এগিয়ে থাকে যে সময়টাকে ধরতে পারে, শ্রোতারা যা শুনতে চায় তাই লেখার চেষ্টা করে, এবং সে সময়টা মানে সময় উপযোগী। যখন নাটকে কোনো একটা গান লেখা হয়, একটা নাটকের গল্প অনুযায়ী কিংবা একটা নাটকের সিকোয়েন্স অনুযায়ী লেখা হয়। আর যদি অডিও গানের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে মানে এখন মানে এখনকার শ্রোতারা কি চায় বা কি ধরনের গান শুনতে চায় সেই বিষয়টা মাথায় রেখেই লেখা হয়। আপনার এখন কি কি কাজ করা হচ্ছে? মাহাতিম সাকিবের 2টা প্রজেক্ট আছে, এর বাইরে সম্প্রতি মিলন এবং পূজার একটা গান করলাম, বেলাল খানের একটা গান রিলিজের অপেক্ষায় আছে, আমাদের শ্রদ্ধেয় ডলি শান্তনী আফার একটা গান রিলিজের অপেক্ষায় আছে। এরকম বেশ কিছু কাজ হাতে আছে। যখন কোনো গান লিখেন তখন কি আগে থেকে আপনি আর্টিস্টের নাম জানতে পারেন যে কার জন্য গান লিখছেন? কারণ গায়কের ধরনেও তো আসলে অনেক রকম গানের যেই ভাষা বা গানের যে বক্তব্য সেটা অনেকটা কিছুটা হলে পরিবর্তিত হয়। অডিও কিছু গান যখন করি তখন অনেক সময় সুরকার বলে দেয় যে ভাই বা এই শিল্পীর জন্য আমার একটা গান লাগবে, কিংবা অনেক সময় যখন কোনো হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠান বলে তখন অনেক সময় বলে দেয়। আবার কিছু গান নিজ থেকে হয়তো মাথায় থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো যখন কেউ গান চায় তখন শিল্পী বলে যদি মনে হচ্ছে যে না এই শিল্পীর সাথে এই গানটা যাবে, তখন সেটা সুরকারকে দিয়ে দেয়। এখন তো অনেক সময় হয় যে কোনো একটি গান ভাইরাল হলো এবং মানুষ অল্প কিছুদিন খুব শুনলো, তারপর আবার সেই গানটা হয়তো হারিয়ে যায় বা সেই শিল্পী হারিয়ে যায়। তো সেই জায়গাতে আপনি আসলে কিভাবে দেখেন এই বিষয়টিকে? আসিফ আকবর ভাই যদি একটা ও প্রিয়া তুমি কোথায় গানটা ধরি, সেটাও কিন্তু ভাইরাল। এরকম আমাদের অনেক সোলো আর্টিস্টে, যদি মনির খান ভাইয়ের একটা গান ছিল তোমার কোনো দোষ নেই, কিংবা এর পরবর্তীতে আরও অনেক শিল্পী আছে, ব্যান্ডের গান যদি আমরা ধরি, অনেক শিল্পীর অনেক গান আছে সিডি ক্যাসেটের যুগও ভাইরাল হয়েছে। কিন্তু সে সময়ের ভাইরাল আর এখনকার ভাইরালগুলো একটু মানে কোথায় জানা একটু ফারাক আছে বা আগে তো জনপ্রিয় হতো, এখন ভাইরাল হয়। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই ভাইরাল হয়ে যাচ্ছে, কারণ ভিউজ দিয়ে আমরা এখন অনেক কিছু কাউন্ট করছি, ভাইরাল হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো স্থায়িত্ব হচ্ছে না। আর স্থায়িত্ব না হওয়ার পিছনে সেটা হচ্ছে আমাদের এই মানে ভাইরাল হওয়া গানগুলোর জন্য আমাদের আবেগ কম। আগে যেসব গানগুলা সিডি যুগে বা ক্যাসেটের যুগে যেসব গানগুলা ভাইরাল হতো, ওগুলোর সাথে আমাদের একটা কোথাও না কোথাও একটা আত্মার একটা মিল থাকতো, এবং আমরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে 2 বছর 1 বছর 5 বছর বা এমনও আছে আমরা ছোটবেলায় যেসব গানগুলা শুনছি
এখনো কিন্তু সেই গানগুলো শুনি, কিন্তু এখন যে গানগুলো ভাইরাল হচ্ছে এগুলো 2 মাস 1 মাস পর আমরা আর শুনি না। তো এই না শোনার পিছনে যেটা হচ্ছে সেটা হলো এখনকার ভাইরাল হওয়া গানগুলোর কথা কিংবা সুরগুলো ওই রকম শক্তিশালী না, মানে দীর্ঘস্থায়ী হওয়ার মতো না। এই কারণে মূলত এই গানগুলা হারিয়ে যায় বা এই গানগুলা কিছুদিন পর আর শ্রোতাদের মুখে শোনা যায় না। নতুন কোনো একটা গান আসে, আবার সেটা নিয়ে সবার আলোচনা বা সমালোচনা শুরু হয়। তার মানে ভাইরালটা নেগেটিভ আমরা বলতে পারি এক না, কথায়। ভাইরালটা সবসময় নেগেটিভ না, কিছু কিছু অর্থে মাঝে মধ্যে নেগেটিভ হয়ে যায় যদি সেটা সঠিকভাবে ব্যবহার না হয়, মূল্যায়নটা যদি না হয় প্রপারলি, মানে সঠিক কাজের সঠিক মূল্যায়নটা হওয়াটা জরুরি। এরকম অনেক আর্টিস্ট তো আছে যারা মেইন স্ট্রিমে আর্টিস্ট এবং তাদের কোনো একটি গান ভীষণভাবে শ্রোতা দর্শক প্রিয়তা পেয়েছে, সেই গানগুলো তো ভাইরাল হচ্ছে। কিন্তু এই যে মেইন স্ট্রিমের যেই আর্টিস্ট এবং ভাইরাল যারা আর্টিস্ট, মানে এটার মধ্যে আসলে বেসিক কোনো পার্থক্য আছে কি? এখন আমরা ভাইরাল শিল্পী বলতে যাদেরকে চিনি বা মিডিয়াতে আমাদেরকে কিছু শিল্পীর নামের আগে আমরা নরমালি বলি ও তো ভাইরাল শিল্পী। তো এই ভাইরাল অনেক ফলোয়ার্স, হ্যাঁ, তো আসলে এদের ভাইরাল হওয়ার পিছনে যে বা এদেরকে নিয়ে কিছু কোম্পানি নিয়মিত কাজ করে, শুধুমাত্র তাদেরকে নিয়ে নিয়মিত কাজ করার পিছনে হয়েছে কাজ করার যে মানেটা সেটা হলো অর্থের জন্য, বা ওই যে হয়তো সে একটু ফোকাসে আসবে তার কোম্পানিটা। আর এক্ষেত্রে আমাদের মেইন স্ট্রিম শিল্পী বলতে আমরা যাদেরকে চিনি বা বুঝি, তারা একটা গান করার ক্ষেত্রে কথা সুর এগুলোকে সবগুলোকে প্রাধান্য দেয়। দেখা যাচ্ছে শুধু এমনও কিছু শব্দ আছে হয়তো শুনলে আমরা যদি এখানে 5 জন মানুষ থাকি 5 জনেরই কিন্তু ভালো লাগবে, কিন্তু এই ভালো লাগাটা ক্ষণস্থায়ী, ভালো লাগার পরে এটা আবার ভালো লাগাটাও শেষ হয়ে যাচ্ছে। আর একজন মেইন স্ট্রিম শিল্পী যখন একটা গান গাইতে যায় তখন সেই হিসাব করে যায় আমার এই গানটা লং প্রসেসে, যে 2 মাস 5 বছর পরও যেন কেউ একজন শুনে, একজন শ্রোতা শুনে যেন বলে যে না গানটা ভালো হয়েছে, তিনি ওইভাবে গান করতে চান। কিন্তু এখন আমাদের গানের পিছনে যারা পৃষ্ঠপোষকতা করে বা অর্থলগ্নি করে তারা ওই গানগুলোকে একটু প্রাধান্য কমে দেয়। তারা ওই যে খুব সহজে যেটা দিয়ে খুব সহজে অর্থ বা ধৈর্যটা কমে গেছে, আসলে খুব অল্প সময়ের মধ্যেই আমরা অনেক বেশি ভিউজ পেতে চাই। হ্যাঁ, সেটার পিছনে তারা ভিউ বাণিজ্য আমার কাছে মনে হয় এখানে অনেক বড় একটা রোল প্লে করে। সময়টাই ভিউ বাণিজ্যের। ভিউ বাণিজ্য তো অবশ্যই লাগবে। এখন একটা প্রতিষ্ঠান বা একজন কোথাও একটা ইনভেস্ট করলো, সেখানে যদি আপনার ভিউ না হয়, অর্থলগ্নির বিষয়টা যেটা জড়িত, সেটা তো উঠে আসবে না। কিন্তু ওই অর্থলগ্নিটা যদি সঠিক কন্টেন্টের পিছনে হয় তখন একটু সবার জন্যই ভালো হয়। শ্রোতাদের বা দর্শকদের এখানে সচেতনতার ব্যাপার আছে। তো সেই জায়গাতে একজন গীতিকার হিসেবে আপনি আসলে বিষয়টাকে কিভাবে দেখেন? একজন শ্রোতার দৃষ্টিভঙ্গিটা কেমন সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আমি কি শুনবো আর আমি কি শুনবো না এটা আমার উপরেই নির্ভর করবে। আমি কি বাংলা গান শুনবো না আমি হিন্দি গান শুনবো, না আমি ভালো গান শুনবো না আমি খারাপ গান শুনবো, এটা কিন্তু কেউ কারো উপর চাপিয়ে দিতে পারে না। সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে ইউটিউবে আপনার সামনে অনেক কিছু আসবে বা অনেক কিছু আসে, বা আমার সামনে অনেক কিছু আসবে। এখন আমি দেখবোটা কি সেটা সম্পূর্ণ আমার চিন্তার উপরে। তো একজন শ্রোতার যদি চিন্তা ভাবনাটা সেরকম হয়, রুচিশীল হয়, আমার মনে হয় কোনো রুচিশীল শ্রোতা নিশ্চয়ই সেই রুচিশীল কন্টেন্টে দেখতে চাইবে। কিন্তু আমাদের এখন অস্থির সময়, রুচিশীল জিনিসের চেয়ে একটু অরুচিকর জিনিসের প্রতি আমাদের এখন একটু চাহিদা বেশি। একটু আপনার গীতিকার হয়ে ওঠার পেছনের যে ইন্সপিরেশন সেদিকে যেতে চাই, যে ছোটবেলা থেকে তো কিন্তু নিশ্চয়ই এরকম কোনো স্বপ্ন দেখে না যে আমি একজন গীতিকার হতে চাই। আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন ছিল, কি হতে চেয়েছিলেন? আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই অনেক রকম স্বপ্ন, মানে সময়ের সাথে পরিবর্তিত। ক্লাস 7 বছর একরকম স্বপ্ন থাকে, 9-এ উঠে যাওয়ার পর আরেক রকম স্বপ্ন, কলেজে যাওয়ার পর আরেক রকম স্বপ্ন, এরকমই স্বপ্ন। আমার বিশেষ করে 9 বা 10-এ ক্লাস 10-এ আসার পরে আমার গীতিকার হয়ে ওঠার স্বপ্নটা আমার ভিতরে 9-10-এ। আচ্ছা, তাহলে বেশ ছোটতে। হ্যাঁ, 9-10-এ ওঠার পরে আমার ভিতরে গীতিকার হওয়ার স্বপ্নটা জাগে। তখন কি কবিতা লিখতেন টুকটাক? না, আমি কখনো কবিতা লিখিনি। আচ্ছা, তাহলে 2-4টা ছড়া কবিতা লিখছিলাম এবং কয়েকটা পত্রিকায় পাঠাইছি, কখনো আমার কবিতা ছাপা হয়নি। দেন চিন্তা করলাম না আর কখনো কবিতা লিখবো না, গানে লিখবো। কবিতার সাথে গানের একটা সামঞ্জস্যতা আছে কোথাও না কোথাও। যারা কবিতা লিখে তারা হয়তো ছড়া দিয়ে শুরু করে, ছড়া থেকে কবিতা, কবিতা থেকে তারপর সেটা গান হয়ে ওঠে। আপনার ক্ষেত্রে সেটা হঠাৎ করে মানে গান কিভাবে লেখা হলো? কয়েকটা কবিতা যখন কয়েকটা পত্রিকায় পাঠালাম, যখন দেখলাম যে না আমার কবিতা খুব একটা হচ্ছে না, তখন আমার মনে হলো যে না আমার মনে হয় কবিতা হয় না, হলে তো কেউ না কেউ ছাপাইতো। আর তখনই আমি চিন্তা করলাম না আমাকে কবিতার বাহির কিছু একটা করতে হবে। দেন আমি গানটার প্রতি মনোযোগী হলাম। ড্রিম ছিল আমি গানের জগতে আসবো এবং আসার জন্য যেভাবে আসতে হয়, যে প্রসেসিংগুলো প্রয়োজন সেগুলো ধাপে ধাপে
অতিক্রম করব এবং সেভাবেই আপনার মূলত লেখা গান, প্রথম গান কার কণ্ঠে গেছে? কিশোর পলাশের কণ্ঠে গানটা জি সিরিজ থেকে প্রকাশ হয়। এরপরে আমার গান আসে শাওন গানওয়ালা, এটা হচ্ছে একেবারে আমার অফিসিয়ালি। এর আগে একটা গান সম্ভবত আসছিল, কিন্তু সেটা আনঅফিসিয়ালি, খুব একটা আমি তখন মানে গীতিকার হয়ে ওঠে না, মানে আমি তখন ঢাকাতেও থাকতাম না, গ্রাম থেকে পাঠানো একটা গান। এই যে গীতিকার হিসেবে পরিচিতি পাওয়া মানে গানের জগতে, সেটা আসলে কখন অনুভব করলেন? 2014 থেকে আমি সাংবাদিকতায় আসি। সাংবাদিকতায় আসার পর 2 বছর কোনো গান লেখালেখি, খুব একটা লেখালেখি হয়নি। এই 2 বছর নিজেকে একটু ক্রিয়েট করার চেষ্টা ছিল সাংবাদিকতায়, নিজেকে তৈরি করার চেষ্টা। এরপর 2016 থেকে নিয়মিত লেখা, এরপর থেকে এখন পর্যন্ত লেখা হচ্ছে। গান লেখার সাথে সাংবাদিকতার নিশ্চয়ই একটা যোগসূত্র আছে। হ্যাঁ, মানে সাংবাদিকতা কোনো না কোনো ভাবে গানকে প্রভাবিত করে বা গানের শব্দ ভান্ডারকে প্রভাবিত করে, আবার কখনো কখনো কোনো না কোনো জায়গা থেকে গানটাও আসলে জীবনকে সমৃদ্ধ করে বা প্রভাবিত করে। তো আপনার সাংবাদিকতা কতখানি গানকে প্রভাবিত করেছে? যারা সাংবাদিকতার সাথে থাকে তাদের লেখালেখির প্রতি একটা চর্চা সবসময় থাকে। অনেকে বাহির থেকে অনেকে বলে যে এই সাংবাদিকতা করে আবার গীতিকার কেন হচ্ছে। এটা আসলে যারা বিতর্কতভাবে আসে না, মানে বিতর্কতভাবে না জানা কারণে এটা তাদের অনেকে এরকম মন্তব্য করে থাকে। তো আমি যেহেতু সাংবাদিকতা করি, আমার একটা লেখালেখির উপর একটা বা আমাকে অনেক কিছু জানা শোনার আমার সুযোগ হয়ে থাকে। তো জানা শোনার সুযোগ যখন একটা মানুষের থাকে তখন তার ভিতরে অনেক কিছু উপলব্ধি হয়। সেই উপলব্ধিটা অনেক সময় গান লেখাতেও কাজে আসে। এখন পর্যন্ত আপনার লেখা গানের সংখ্যা কতগুলো? প্রকাশিত গানের সংখ্যা প্রায় 80-90টা হবে। 10 বছরে 80-90টা গান প্রকাশিত হয়েছে। একটা সময় যখন কোনো গীতিকার গান করতেন তখন দেখা যাচ্ছে যেহেতু একটা অ্যালবামে একজন গীতিকারের 10টা গান থেকে যাচ্ছে। আর এখন সময়টা এমন, একজন গীতিকার হয়তো এক বছরে গান করা যায় 10টা বা 12টা, এর বেশি একজন গীতিকারের খুব বেশি কাজ করার সুযোগ হয়ে ওঠে না। আর সিডি ক্যাসেটের যুগে কোনো গীতিকার যদি 2টা অ্যালবাম অ্যারেঞ্জ করতেন বা 2টা অ্যালবামে যদি কাজ করতেন, দেখা যাচ্ছে 2টা অ্যালবামে একজন গীতিকারের 20টা গান হয়ে যাচ্ছে। তো এই জন্য সংখ্যা অনেক কম আমাদের। আমরা এখন যারা গীতিকার হিসেবে কাজ করি এদের গানের সংখ্যা অন্য গীতিকারদের তুলনায় একটু কমে থাকে, মানে আগের তুলনায় এখন আসলে কম হচ্ছে। আপনার লেখা কোন গানটি সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে? কিশোর পলাশের যে গানটা, এই গানটা আমার খুব বেশি পপুলার। এটা মাঝে মধ্যে আমি দেখি ইন্ডিয়াতেও অনেক বাউল শিল্পীটা একটু ফোক টাইপের গান। আচ্ছা, কার্তিক দাস বাউল থেকে শুরু করে বিভিন্ন শিল্পী স্টেজে এই গানটা করে। আর এর বাইরেও আরো কিছু গান আছে যেগুলা বিভিন্ন সময় অনেক শিল্পী, ক্লোজ আপ রাশেদের একটা গান আছে, সে নিয়মিত টেলিভিশন লাইভগুলোতে বা বিভিন্ন স্টেজে গাইতে দেখে। আর সবার জন্য বলছি না, কিছু কিছু শিল্পীর ক্ষেত্রে এমন হয় যে তারা হয়তো গীতিকারের নামটা বলছেন না বা সুরকারের নামটা বলছেন না, মানে একটি গানের নেপথ্যে যারা কাজ করছেন তাদের নামগুলো হয়তো কোনো না কোনোভাবে আমরা স্কিপ করে যাচ্ছি। তো সেই জায়গাতে আসলে কখনো মন খারাপ হয় কিনা? আপনি যেটা বললেন, অনেক সময় অনেক শিল্পী হয়তো একটা টেলিভিশন লাইভে গান গাইতে গিয়ে সে গীতিকারের নাম বলে না বা সুরকারের নাম বলে না। এর অর্থই না যে তো তার না বলাতে সুরকারের খুব বা গীতিকারের খুব বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। আর না বলার কারণে বরং ওই শিল্পীকেই এখনকার সমাজে বা এখনকার পরিস্থিতি শিল্পীকে নিয়েও অনেক সময় সমালোচনা হয় যে তিনি একজন গীতিকারের গান গাইলেন অথচ গীতিকারের নাম বললেন না। তো সেক্ষেত্রে আমার মনে হয় তারই লস। এই ক্ষেত্রে কখনো আমার মন খারাপ হয় না বা এগুলা নিয়ে মন খারাপ করতেও চাই না। চলচ্চিত্রের জন্য কাজ করা হচ্ছে কি? হ্যাঁ, সিনেমায় কয়েকটা গান করলাম, কিন্তু যে সিনেমাগুলোতে গান করা হয়েছে ওগুলো খুব একটা ফোকাস বা বড় বাজেটে কোনো সিনেমা না, বাট সিনেমায় গান করলাম। নাটকে ভালো ভালো নাটকে কাজ করা হচ্ছে। লাস্টে এবার ঈদে মন বদল, যৌবন এবং তুটিনির একটা নাটকের টাইটেল সং করলাম। ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে? থাকে না, পরিকল্পনা আসলে কোনো কিছু হয় না, এটা সময়ের সাথে পরিকল্পনা করতে হয়। বা আগামী বছর আমি কি করবো এটারও কখনো আমার মনে হয় না। চলমান যারা থাকে এদের আলাদা কোনো ছক থাকে না, সময়ের সাথে যে কালকে আমি কি হবে বা পরশুদিন কি হবে এটা সময়ের সাথে নির্ধারণ করতে হয়। আপনার ব্যাপারটা কি এরকম যে প্রতিদিনই কোনো একটি না একটি গান লেখা হয় এরকম না, কিছু? প্রতিদিনই একটি গান লেখা হয় না আমার। যখন হয়তো কোনো সুরকার, কোনো শিল্পী কিংবা কোনো হয়তো নাটকের ডিরেক্টর বলা হয় তখন, হ্যাঁ। আর মাঝে মধ্যে হয়তো 2-1টা লাইন মাঝে মাথায় আসলে সেটা হয়তো টুকিটাকি কোথাও লিখে রাখা হয়। আর এখন আলাদা কোনো গানের খাতা বা ডায়েরি নাই, এটা মোবাইলে লিখে রাখতে হয়, নোট হিসেবে সেভ করা থাকে। অনেক গীতিকার আছেন সুরের উপরে তারপরে হচ্ছে লিরিকটা, এখন তো অনেক ধরনের আসলে সিস্টেম আছে। তো আপনার কি কখনো সুরের উপরে গান লেখা হয়েছে কিনা? আমার লাস্টে যে গানটা নাটকের টাইটেল সং, সেটাও আমার সুরের উপরে লেখা। সেটা একটু বেশি কঠিন বলে মনে হয় নাকি গান লেখা তারপরে সুর করা সেটা সহজ বলে মনে হয়? যখন গীতিকার গান লিখে ফেলে সেটার উপর সুর করলে এক ধরনের আসে, আর যখন সুর হয়ে যায় তখন আসলে গীতিকারের জন্য কিছু সীমাবদ্ধ থাকে। আমি সুরের আগে যখন একটা গান লিখতে যাচ্ছি আমি আমার মতো কথা বসাইতে পারি,
কিন্তু একজন সুরকার যখন সুর করে ফেলে তখন ওই ইমোশনের উপর আসলে লিরিকটা দিতে হয়, তখন তার সুরকারের উপর আমাকে বসাতে হচ্ছে সুরকার কি নির্ভরশীল চাচ্ছেন হতে বা হয়, কতটুকু আমার কথা প্রয়োজন, সেক্ষেত্রে নিজের অনেক আবেগ অনুভূতি বা অনেক শব্দ নিজের বসানো যায় না, জি। তখন সুরকারকে প্রাধান্য দিতে হয় বা সুরকে প্রাধান্য দিতে হয়। শুভকামনা রইল, আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320330 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন হাস্যরসিক উইল রজার্সের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বীরত্ব সবচেয়ে ক্ষণস্থায়ী। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।